1991 সাল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছে। বরিস ইয়েলৎসিন তখন রাশিয়ার প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট। পশ্চিম তাকে ভালোবাসত, তারা দেখত তার মধ্যে একটা নতুন উদার রাশিয়ার স্বপ্ন। কিন্তু ভেতর থেকে রাশিয়া ছিল এলোমেলো। সোভিয়েত অর্থনীতির পতনের পর শক থেরাপি নামের একটা ব্যবস্থা চালু হলো। হঠাৎ করে বাজার অর্থনীতি আনার চেষ্টা, ফল হলো মহাবিপর্যয়কর। মূল্যস্ফীতি 1000% পৌঁছালো। মানুষের সারা জীবনের সঞ্চয় নিমিষে মূল্যহীন হয়ে গেল। কারখানা বন্ধ, বেতন নেই, পেনশন নেই। ডাক্তার, শিক্ষক, অধ্যাপক সবাই রাস্তায় বেচাকেনা করে পেট চালাচ্ছেন। এর মাঝে কারা লাভবান হলো? একদল চতুর, নির্মম এবং সুসংযুক্ত মানুষ। রাষ্ট্রীয় সম্পদ, তেল কোম্পানি, গ্যাস কোম্পানি, ধাতু কারখানা প্রায় বিনামূল্যে বেসরকারি হাতে চলে গেল। এক রাতে জন্ম নিল রাশিয়ার অলিগার্ক শ্রেণী। এই অলিগার্করা হয়ে উঠলেন অকল্পনীয় ধনী এবং অকল্পনীয় ক্ষমতাবান। কিন্তু ইয়েলৎসিনের সমস্যা শুধু অর্থনীতি ছিল না। ইয়েলৎসিন নিজে ছিলেন অসুস্থ। তিনি প্রায় মদ্যপ থাকতেন, এটা সবাই জানত। প্রকাশ্যে তার অস্বাভাবিক আচরণ দেখা যেত। এসবের মাঝে 1998 সালে রাশিয়া সরকারিভাবে দেউলিয়া হয়ে গেল। রুবেলের মূল্য ধুলোয় মিশে গেল। আন্তর্জাতিক ঋণ পরিশোধ বন্ধ হলো। ইয়েলৎসিনের জনপ্রিয়তা তখন মাত্র 5 থেকে 10%। দেশের মানুষ ক্লান্ত ও ক্ষোভে ফুঁসছিল। সবাই তখন পরিবর্তন চাইছে। এই অবস্থায় একটাই প্রশ্ন সবার মাথায়, ইয়েলৎসিনের পরে কে? যখন একজন নেতা অসুস্থ এবং দুর্বল হয়ে পড়েন, তখন তার আশেপাশের মানুষরা ক্ষমতার শূন্যস্থান পূরণ করতে শুরু করেন, সবসময় মঙ্গলের উদ্দেশ্যে নয়। ইয়েলৎসিনের ক্ষেত্রে এই মানুষগুলো ছিলেন তার পরিবার এবং কয়েকজন অলিগার্ক, এবং এই দলটাকে মিডিয়া সম্বোধন করত শেম্মা বলে। রাশিয়ার রাজনীতি বুঝতে হলে শেম্মা শব্দটি মাথায় রাখতে হবে। রুশ ভাষায় এর মানে পরিবার, কিন্তু রাজনৈতিক ভাষায় শেম্মা বলতে বোঝাতো একটি ঘনিষ্ঠ মহল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন তার মেয়ে তাতিয়ানা। আনুষ্ঠানিকভাবে বাবার মিডিয়া উপদেষ্টা ছিলেন, কিন্তু বাস্তবে তিনি ছিলেন ক্রেমলিনের সবচেয়ে প্রভাবশালী মানুষদের একজন। বাবার স্বাস্থ্য যত খারাপ হচ্ছিল, তাতিয়ানার প্রভাব তত বাড়ছিল। কোন কর্মকর্তা ক্রেমলিনে থাকবেন, কোন উপদেষ্টা বাবার কাছে পৌঁছাতে পারবেন, কোন বিষয়ে বাবাকে কি বলা হবে, এই সিদ্ধান্তগুলো তাতিয়ানার মাধ্যমে যেত। এবং তাতিয়ানার পাশে ছিলেন বরিস বেরোজোভস্কি। বেরোজোভস্কি ছিলেন 1990 দশকের রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী অলিগার্কদের একজন। গণিতের অধ্যাপক থেকে গাড়ির ডিলার, তারপর তেল ব্যবসা, তারপর মিডিয়া সাম্রাজ্য। তার কাছে ছিল ORT, রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল। যিনি টেলিভিশন নিয়ন্ত্রণ করেন, তিনি জনমত নিয়ন্ত্রণ করেন, বিশেষ করে এমন একটা দেশে যেখানে বেশিরভাগ মানুষের কাছে টেলিভিশনই প্রধান তথ্যের উৎস। বেরোজোভস্কি তাতিয়ানার ঘনিষ্ঠ ছিলেন এবং এই নৈকট্যের সুবাদে ক্রেমলিনের ভেতরে তার প্রবেশাধিকার ছিল। এই পরিবার ছিল ইয়েলৎসিনের প্রকৃত ক্ষমতার কেন্দ্র। বড় সিদ্ধান্তগুলো এখান থেকে আসত। এবং 1999 সালে এই পরিবারের সামনে একটি বড় প্রশ্ন, আমাদের ভবিষ্যৎ কি? কারণ ইয়েলৎসিনের মেয়াদ শেষ হবে 2000 সালে। কমিউনিস্ট পার্টির নেতা গেনাদি জুগানভ তখন নির্বাচনে জেতার পথে, এবং যদি কমিউনিস্টরা জেতে, পরিবারের সদস্যরা জানত তাদের কি পরিণতি হবে। তাদের নামে দুর্নীতির মামলা হবে এবং সবাইকে জেলে যেতে হবে। তাছাড়া ইয়েলৎসিনের নিজের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ছিল। সরকারের নির্মাণ কোম্পানি মাবিতেক্স থেকে ঘুষ নেয়ার অভিযোগ। সুইস কর্তৃপক্ষ তখন তার বিরুদ্ধে তদন্তও করছিল। ফলে তারা একটি উত্তরসূরি চাইছিল যে তাদের সেফ এক্সিট দেবে, একই সাথে প্রচন্ড বিশ্বস্ত এবং যাকে হাতের পুতুল বানিয়ে পর্দার আড়াল থেকে দেশ চালানো যাবে। 1998 থেকে 1999, মাত্র 1.5 বছরে ইয়েলৎসিন 5 জন প্রধানমন্ত্রী বদলালেন। প্রতিটি বরখাস্তের পেছনে ছিল পরিবারের হাত। প্রতিটি প্রধানমন্ত্রী হয় বেশি স্বাধীন ছিল অথবা পর্যাপ্ত অনুগত ছিলেন না। পরিবারের সামনে তখন সবচেয়ে কঠিন প্রশ্ন, তাহলে সঠিক মানুষ কে? আগস্ট 1999, ইয়েলৎসিন ঘোষণা করলেন নতুন প্রধানমন্ত্রীর নাম ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বেশিরভাগ মানুষ তখন পুতিনের নামটাই জানে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বললেন পুতিনও বেশি দিন টিকবে না, কিন্তু পরিবার জানত কেন পুতিনকে বেছে নেওয়া হয়েছে, এবং পুতিন নিজেও জানতেন। পুতিন তখন FSBর মানে রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান। এর আগে ছিলেন রাষ্ট্রপতি কার্যালয়ের উপপ্রধান এবং তার আগে সেন্ট পিটার্সবার্গের মেয়রের উপদেষ্টা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুতিন ছিলেন KGBর প্রাক্তন কর্মী। 15 বছরের বেশি সময় তিনি গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন। মানুষের দুর্বলতা চেনা, তথ্য সংগ্রহ করা এবং বিশ্বস্ততার সম্পর্ক তৈরি করা, এটাই ছিল তার প্রশিক্ষণ। পরিবারের জন্য এটাই ছিল অন্যতম মূল কারণ। FSBর প্রধান হিসেবে পুতিন সবার ফাইল পড়েছেন। কে কি করছেন, কার কি গোপনীয়তা আছে, পুতিন জানতেন। এই জ্ঞান তাকে দিয়েছিল অসাধারণ সুবিধা, এবং এই জ্ঞান ইয়েলৎসিনের পরিবারকে নিরাপদ রাখার জন্য প্রয়োজন ছিল। বেরোজোভস্কি পরে একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি পুতিনকে আবিষ্কার করেছিলেন, পুতিনকে ইয়েলৎসিনের কাছে সুপারিশ করেছিলেন, কারণ পুতিন ছিলেন এমন একজন মানুষ যার কোনো রাজনৈতিক ভিত্তি নেই, কোনো নিজস্ব দল নেই, কোনো গণসমর্থন নেই। তিনি সম্পূর্ণ নির্ভরশীল ছিলেন পরিবারের সমর্থনের উপর। তারা ভেবেছিলেন এই মানুষ কখনো তাদের বিরুদ্ধে যাবে না।
পুতিন প্রধানমন্ত্রী হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে মস্কো সহ কয়েকটি রুশ শহরে ভয়াবহ বোমা হামলা হলো। সেপ্টেম্বর 1999 4টি আবাসিক ভবন বিস্ফোরণে উড়ে গেল, 300-রও বেশি মানুষ মারা গেল ঘুমের মধ্যে। এই সময় পুতিন তার সেই বিখ্যাত স্ট্রংম্যান ইমেজ নিয়ে সামনে এলেন। তিনি সরাসরি এই হামলার জন্য চেচেন সন্ত্রাসীদের দায়ী করলেন। কোনো কূটনৈতিক ভাষায় নয়, তিনি ব্যবহার করলেন রাশিয়ার নিচু তলার মানুষের ভাষা। তিনি বললেন, আমরা সন্ত্রাসীদের তাড়া করব, এয়ারপোর্টে পেলে এয়ারপোর্টে মারব, আর যদি তাদের শৌচাগারেও পাওয়া যায় তবে শৌচাগারেই তাদের চুবিয়ে মারব। পুরো রাশিয়া থমকে গেল। এতদিন রাশিয়া একজন অসুস্থ, টলমলে, হোঁচট খাওয়া নেতা দেখেছিল। এখন দেখল একজন শক্ত, শান্ত, সিদ্ধান্ত গ্রহণকারী মানুষকে। রাশিয়ার মানুষ গত 10 বছর ধরে এমন একজন নেতার অভাব বোধ করেছিল, যে কেবল কথা বলবে না, বরং আঘাত করবে। পুতিনের জনপ্রিয়তা রাতারাতি 0 থেকে 40-এ উঠে গেল। পুতিন সাথে সাথে চেচনিয়ায় দ্বিতীয় যুদ্ধ ঘোষণা করলেন। কিন্তু এই বোমা হামলা নিয়ে রাশিয়ার ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়টি রয়ে গেছে। কিন্তু এই বিস্ফোরণ নিয়ে একটি প্রশ্ন আজও বিদ্যমান। রিয়াজান শহরে একটি ভবনে সন্দেহজনক বস্তু পাওয়া গেল। স্থানীয় পুলিশি তদন্তের পরে দাবি করা হলো এটি ছিল এফএসবির একটি মহড়া। রাশিয়ান সাংবাদিক আনা পেলিত-কোভস্কায়া এবং ব্রিটিশ সাংবাদিকরা অনুসন্ধান করেছিলেন বিস্ফোরণগুলো কি আসলে এফএসবি নিজে ঘটিয়েছিল। পুতিনকে জনপ্রিয় করতে, চেচনিয়া যুদ্ধের ন্যায্যতা দিতে এটি কখনো আদালতে প্রমাণিত হয়নি। কিন্তু এই প্রশ্ন তুলেছিলেন যারা, তাদের অনেকেই পরে রহস্যজনক পরিস্থিতিতে মারা গেছেন। সত্যটা হয়তো আর কখনোই জানা যাবে না। গল্পে ফিরে আসা যাক। এরপর চেচনিয়া দ্বিতীয় যুদ্ধ শুরু হলো। রাশিয়ান সেনা ঢুকে পড়ল। গ্রোজটি শহর গুড়িয়ে গেল। হাজারো বেসামরিক মানুষ মারা গেল। কিন্তু রাশিয়ার ভেতরে পুতিনের জনপ্রিয়তা পৌঁছে গেল 50 থেকে 60%। ডিসেম্বর 1999 ক্রেমলিনের ভেতরে তখন একটাই আলোচনা, কখন, কিভাবে এবং কি শর্তে ইয়েলসিন সরে যাবেন। মূল নির্বাচন ছিল মার্চ 2000-এ, কিন্তু পরিবার সিদ্ধান্ত নিল অপেক্ষা করা যাবে না। কেন? কারণ যত তাড়াতাড়ি পুতিন প্রেসিডেন্ট হবেন তত বেশি সময় পাবেন কার্যকর প্রেসিডেন্ট হিসেবে নিজেকে প্রমাণ করতে। এবং নির্বাচনের আগে যদি পুতিন ইতিমধ্যেই ক্ষমতায় থাকেন তাহলে জেতা অনেক সহজ হবে। কিন্তু আরেকটা কারণ ছিল, সেই সময় সুইজারল্যান্ডে তদন্ত চলছিল ইয়েলসিন পরিবারের বিরুদ্ধে। কারেন্সি কন্ট্রোল লঙ্ঘন, বিদেশি অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর। সুইস কর্তৃপক্ষ রাশিয়ার কাছে সহায়তা চেয়েছিল। ইয়েলসিন যতদিন প্রেসিডেন্ট ততদিন তার উপর আঙুল তোলা কঠিন। কিন্তু পদত্যাগের পর তাই দরকার ছিল এমন একজন উত্তরসূরি যে বলবে ক্ষমা করে দেয়া হলো। এই নিশ্চয়তাটা পুতিন দিয়েছিলেন কিনা কেউ সরাসরি স্বীকার করেননি, কিন্তু কিছু ঘটনা নিজেই কথা বলে। পুতিন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন 31 ডিসেম্বর রাতে। তার প্রথম সরকারি আদেশটি কি ছিল জানেন? বরিস ইয়েলসিন এবং তার পরিবারকে সমস্ত অপরাধমূলক তদন্ত থেকে আজীবন সুরক্ষা। ডিক্রিতে স্পষ্ট লেখা ছিল, সাবেক রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হবে না, তাদের সম্পদ রক্ষিত থাকবে। চুক্তি পূরণ হলো, পরিবার নিরাপদ এবং পুতিন ক্ষমতায়। এই পুরো গল্পে একটি চরিত্রকে আলাদাভাবে বুঝতে হবে, বরিস বেরেজোভস্কি। 1990 দশকে তিনি ছিলেন রাশিয়ার সবচেয়ে ক্ষমতাবান অলিগার্ক। তেল কোম্পানি, গাড়ি কারখানা, মিডিয়া সাম্রাজ্য সবকিছুই তার হাতে। এবং ক্রেমলিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যানেল ও আরটি টেলিভিশন নেটওয়ার্ক তার নিয়ন্ত্রণে। বেরেজোভস্কি ছিলেন কিং মেকার। ইয়েলসিনকে 1996 সালের নির্বাচনে জেতাতে তার মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এখন তিনি চাইছিলেন আরেকটি রাজা তৈরি করতে। বেরেজোভস্কির যুক্তি ছিল সহজ, পুতিনের কোনো ব্যক্তিগত সম্পদ নেই, কোনো বড় ব্যবসায়িক সংযোগ নেই, কোনো রাজনৈতিক দল নেই, কোনো ভোট ব্যাংক নেই। তিনি সম্পূর্ণভাবে ক্রেমলিনের পরিবারের তৈরি, তাই তিনি থাকবেন অনুগত। বেরেজোভস্কি তার মিডিয়া শক্তি ব্যবহার করলেন পুতিনের ইমেজ করতে। ওআরটি টেলিভিশন পুতিনকে দেখালো একজন শক্তিশালী, সিদ্ধান্ত গ্রহণকারী নেতা হিসেবে। চেচনিয়ার যুদ্ধকে দেখালো দেশপ্রেমের গল্প হিসেবে। রাতারাতি পুতিন হয়ে উঠলেন একটি পরিচিত মুখ। কিন্তু বেরেজোভস্কি একটি মারাত্মক ভুল করেছিলেন, তিনি পুতিনকে তার মানুষ মনে করেছিলেন। পুতিন প্রেসিডেন্ট হওয়ার পর বেরেজোভস্কি আশা করেছিলেন এখন তিনি পর্দার আড়াল থেকে রাশিয়া চালাবেন, কিন্তু পুতিন তা হতে দিলেন না। ওআরটি টেলিভিশনে বেরেজোভস্কির নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া হলো। তার ব্যবসায়িক সাম্রাজ্যে রাষ্ট্রের নজরদারি বাড়ল, সম্পদ বাজেয়াপ্তের হুমকি এলো। 2001 সালে বেরেজোভস্কি রাশিয়া ছেড়ে লন্ডনে পালিয়ে গেলেন। সেখান থেকে তিনি পুতিনের বিরুদ্ধে কথা বলতেন। 2013 সালে লন্ডনে তার বাড়িতে তাকে মৃত পাওয়া গেল। সরকারি তদন্তে বলা হলো আত্মহত্যা, কিন্তু তার মৃত্যু নিয়ে আজও রহস্য, প্রশ্ন থেকেই যায়। 2000 সালের মার্চ মাসে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হলো। কিন্তু এটি কি আসলে একটি নির্বাচন ছিল? আনুষ্ঠানিকভাবে হ্যাঁ, একাধিক প্রার্থী ছিলেন। কমিউনিস্ট নেতা জুগানভ প্রতিদ্বন্দ্বিতা করলেন। আরো কয়েকজন ছোট প্রার্থী ছিলেন, কিন্তু ব্যবহারিকভাবে ফলাফল আগে থেকে নির্ধারিত ছিল। কেন? প্রথমত, পুতিন ইতিমধ্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে 3 মাস ধরে কাজ করছিলেন। রাষ্ট্রযন্ত্র ছিল তার হাতে, সরকারি সম্পদও তার নিয়ন্ত্রণে। দ্বিতীয়ত, রাষ্ট্র নিয়ন্ত্রিত টেলিভিশন সম্পূর্ণভাবে পুতিনের পক্ষে ছিল। বিরোধীরা সামান্য সময় পেতেন, আর পুতিনের জন্য ঘন্টার পর ঘন্টা কভারেজ। তৃতীয়ত, চেচনিয়া যুদ্ধ তখনও চলছে এবং মিডিয়া দেখাচ্ছে পুতিন জয়ী হচ্ছেন। যুদ্ধকালীন সময় নেতা বদলায় না, এই মনোভাব কাজ করছিল। চতুর্থত, বিরোধী প্রার্থীরা ছিলেন দুর্বল, সংগঠিত এবং সম্পদহীন। ফলাফল এলো পুতিন প্রথম দফায় জিতলেন, ভোট পেলেন প্রায় 53%। ইউরোপীয় পর্যবেক্ষকরা নানা অনিয়মের কথা জানালেন, কিন্তু বড় কোনো প্রতিবাদ হলো না। 7 মে 2000 ক্রেমলিনে শপথ নিলেন পুতিন।
সবাই অপেক্ষায় ছিল নতুন প্রেসিডেন্ট কি করবেন। পরিবারের সদস্যরা ভাবছিলেন পুতিন তাদের বিশ্বস্ত থাকবেন, অলিগার্করা ভাবছিলেন ব্যবসা আগের মতোই চলবে, পশ্চিম ভাবছিল একজন পরিচালনযোগ্য নেতা পাওয়া গেছে। কিন্তু সবার ধারণায় ভুল ছিল। পুতিন প্রথমে রক্ষা করলেন যাদের রক্ষা করার প্রতিশ্রুতি ছিল। ইয়েলৎসিন পরিবার নিরাপদ, তাদের সম্পদ অক্ষুণ্ণ। কিন্তু এরপর পুতিন শুরু করলেন সেই অলিগার্কদের বিরুদ্ধে যারা তাকে নিয়ন্ত্রণ করার চাবি মনে করেছিলেন। শুরুতে মিখাইল খোডরকোভস্কি, রাশিয়ার সবচেয়ে ধনী মানুষ, তেল কোম্পানি ইউকোসের মালিক। তিনি স্বাধীনভাবে বিরোধী দলকে অর্থায়ন করতে শুরু করলেন। 2003 সালে তাকে গ্রেফতার করা হলো। মামলা হলো কর ফাঁকি ও প্রতারণার। ইউকোস ভেঙে দেওয়া হলো এবং তার সম্পদ চলে গেল রাষ্ট্রীয় কোম্পানির হাতে। খোডরকোভস্কি 10 বছরের বেশি জেলে কাটালেন। বার্তাটি ছিল স্পষ্ট, রাশিয়ায় ব্যবসা করতে হলে পুতিনের অনুমতি লাগবে। পুতিনের বিরুদ্ধে গেলে সবকিছু হারাবে। একই সাথে চলল মিডিয়া দখল। এনটিভি, রাশিয়ার সবচেয়ে সাহসী স্বাধীন টেলিভিশন, তাদের নেওয়া হলো রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি গাজপ্রমের হাতে। বেরোজোভস্কির ওয়ার্ডটি সরাসরি রাষ্ট্রের নিয়ন্ত্রণে এলো। পত্রিকা, রেডিও, একে একে সবকিছু নিয়ন্ত্রণ চলে গেল সরকারের হাতে। 2004 সালের মধ্যে রাশিয়ার মূলধারার মিডিয়া কার্যত সরকারের প্রেস উইংয়ে পরিণত হলো। পুতিন কিভাবে দীর্ঘমেয়াদী ক্ষমতা নিশ্চিত করলেন এটি বোঝা দরকার। কারণ শুধু সঠিক সময়ে ক্ষমতায় আসাই যথেষ্ট নয়, সেই ক্ষমতা ধরে রাখতে একটি সিস্টেম লাগে। পুতিন সেই সিস্টেমটি তৈরি করলেন 3টি স্তম্ভে। প্রথম স্তম্ভ সিলোভিকি। সিলোভিকি মানে রাশিয়ার নিরাপত্তা বাহিনীর প্রাক্তন সদস্যরা, এফএসবি, সামরিক বাহিনী, পুলিশ, এই পটভূমির মানুষেরা। পুতিন তার বিশ্বস্ত সিলোভিকিদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসালেন। সরকার, রাষ্ট্রীয় কোম্পানি, আঞ্চলিক প্রশাসন, সর্বত্র তারা পুতিনের প্রতি অনুগত, কারণ তারা তা থেকে ক্ষমতা পেয়েছেন। দ্বিতীয় স্তম্ভ নিয়ন্ত্রিত প্রতিযোগিতা। পুতিন কখনো একজন মানুষকে বেশি শক্তিশালী হতে দেননি। বিভিন্ন গোষ্ঠীকে একে অপরের বিরুদ্ধে খেলাতেন। যখন কেউ বেশি শক্তিশালী হয়ে উঠত, তার বিরুদ্ধে আরেকটি গোষ্ঠীকে উৎসাহিত করতেন। এই ভারসাম্য নীতি নিশ্চিত করে একমাত্র পুতিনই থাকবেন সবার উপরে। তৃতীয় স্তম্ভ ক্রনিক ক্যাপিটালিজম। পুতিনের ঘনিষ্ঠ বন্ধুরা অবিশ্বাস্য ধনী হয়ে উঠলেন। রাষ্ট্রীয় চুক্তি, রাষ্ট্রীয় কোম্পানির পদ তাদের কাছে গেল। বিনিময়ে তারা পুতিনের প্রতি অনুগত এবং প্রয়োজনে পুতিনের কাজে তাদের সম্পদ ব্যবহার করা যায়। 2008 সালে সংবিধান অনুযায়ী পুতিন প্রেসিডেন্ট থাকতে পারছিলেন না, কারণ পরপর 2 মেয়াদের সীমা। তিনি কি করলেন? তার বিশ্বস্ত সহযোগী দিমিত্রি মেদভেদেবকে প্রেসিডেন্ট বানালেন, নিজে হলেন প্রধানমন্ত্রী। 4 বছর মেদভেদেব প্রেসিডেন্টের চেয়ারে বসলেন, কিন্তু বাস্তব ক্ষমতা থাকলো পুতিনের হাতে প্রধানমন্ত্রী হিসেবে। 2012 সালে পুতিন আবার প্রেসিডেন্ট হলেন। এবার মেয়াদ বাড়ানো হলো 4 থেকে 6 বছরে। 2020 সালে সংবিধান সংশোধন করা হলো। ঘোষণা করা হলো পুতিনের আগের মেয়াদগুলো 0 থেকে গণনা শুরু হবে, অর্থাৎ তিনি 2036 সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকতে পারবেন। যে সংবিধান একদিন তাকে সরিয়ে দেওয়ার কথা ছিল, সে সংবিধানকেই তিনি বদলে দিলেন। ইতিহাস অনেক সময় উদ্দেশ্য ও ফলাফলের মধ্যে বিশাল ব্যবধান তৈরি করে। ইয়েলৎসিন এবং পরিবার পুতিনকে বেছে নিয়েছিলেন নিজেদের রক্ষার জন্য। তারা চেয়েছিলেন একজন পরিচালনযোগ্য নেতা, কিন্তু তারা পেলেন পুতিন। 2007 সালে ইয়েলৎসিন মারা গেলেন। পুতিন তার শেষকৃত্যে এলেন, মঞ্চে দাঁড়িয়ে বললেন ইয়েলৎসিন ছিলেন একজন মহান মানুষ। হয়তো সত্যি বিশ্বাস করেছিলেন, হয়তো না, কিন্তু এতটুকু নিশ্চিত, ইয়েলৎসিন না থাকলে পুতিন কখনো ক্ষমতায় আসতেন না। ইয়েলৎসিন চেয়েছিলেন রাশিয়া হবে গণতান্ত্রিক। পুতিনের রাশিয়ায় গণতন্ত্র কার্যত অর্থহীন। ইয়েলৎসিন চেয়েছিলেন পশ্চিমের সাথে সম্পর্ক ভালো থাকুক। পুতিনের রাশিয়া পশ্চিমের সাথে নতুন স্নায়ুযুদ্ধে। ইয়েলৎসিন চেয়েছিলেন একটি মুক্ত মিডিয়া। পুতিনের রাশিয়ায় স্বাধীন সংবাদ মাধ্যম প্রায় নেই। কিন্তু যা ইয়েলৎসিনের চাওয়া ও পাওয়ার মধ্যে শুধু একটা জিনিসই মিলেছিল, সেটা তার পরিবার ও সম্পদের নিরাপত্তা। 1999 সালের 31 ডিসেম্বর সেই রাতে রাশিয়া কোনো নির্বাচন করেনি। একটি ক্লান্ত, অসুস্থ, ভীত মানুষ এবং তার চারপাশের সুযোগ সন্ধানী মহল একসাথে সিদ্ধান্ত নিয়েছিল আরেকজনের হাতে ক্ষমতা তুলে দেবে, কারণ তারা নিজেদের বাঁচাতে চেয়েছিল। কিন্তু যে মানুষটাকে তারা নিরাপদ ও পরিচালনযোগ্য মনে করেছিলেন, সেই মানুষটাই হয়ে উঠলেন 20 শতাব্দীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বিতর্কিত নেতাদের একজন। ইতিহাসের এই পরিহাসটা বুঝলে একটি বড় পাঠ শেখা যায়। ক্ষমতা কখনো নিরাপদ হাতে থাকে না। ক্ষমতা সবসময় তার নিজের যুক্তিতে চলে। এবং যারা ভেবেছিলেন তারা পুতিনকে নিয়ন্ত্রণ করবেন, তারা প্রত্যেকেই হয় নির্বাসনে গেছেন, কারাগারে গেছেন, অথবা রহস্যজনকভাবে মারা গেছেন। পুতিন এখনো ক্রেমলিনে। সে রাতটা মনে রাখুন, 31 ডিসেম্বর 1999, যেদিন একটি দেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল, কোনো ভোট বাক্স ছাড়াই, কোনো গণরায় ছাড়াই।